আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 50টি গাড়ি। গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 37টি বাড়ি। পিরোজপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ 2 জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরার সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দল। নতুন সরকারের সামনে দুর্বল আর্থিক খাত টেনে তোলার চ্যালেঞ্জ। খেলাপি ঋণ ব্যবস্থাপনা ও পুঁজিবাজারে নজর দেওয়ার তাগিদ। সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে এই প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য, আর তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এর মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনীও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রায় 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা। কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান? গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনা প্রক্রিয়াধীন। আর সেটি বাস্তবায়নের আগ পর্যন্ত তারেক রহমান চাইলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকতে পারবেন, কিন্তু সেটিও প্রস্তুত করতে মাসখানেক সময় লেগে যেতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর সরকারি এই বাসভবন, গণভবন। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা, নতুন প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হতে পারে। এ বিষয়ে নির্দেশনা পেলে কাজ করবে তারা। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে, যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে গুরুত্ব দিয়েই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে অনিশ্চয়তা থাকলেও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশেই 29 নম্বর ভবন প্রস্তুত রাখা হয়েছে বিরোধী দলীয় নেতার জন্য। 90-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। যেখানে মন্ত্রী মহোদয়রা কাজ করবেন এবং বসবাস করবেন, তাদের বাসা বাড়ি, এগুলোর সমস্ত কাজগুলোই আমাদের প্রস্তুত নেওয়া আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের 196 নম্বরের ভাড়া বাসায়। দায়িত্ব নেয়ার পর তিনি সেখানেই থাকবেন নাকি অন্য কোথাও, তা নির্ভর করছে একান্তই তার সিদ্ধান্তের উপর। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তার জন্য বাসভবন ঠিক করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন নিয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্পিকার, ডেপুটি স্পিকারের বাসভবন যমুনাও প্রস্তুত আছে। বলেন, মিন্টো রোড, বেইলি রোড, গুলশান, ধানমন্ডিতে বাড়ি প্রস্তুত আছে। আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রে যে গত 15.5 বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য, এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেনজিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ। তারা এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিরোজপুরের সদরে 2 বিএনপি নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাত 11টার দিকে পারেরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে। আহত মহিউদ্দিন মল্লিক নাসির উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং পিরোজপুর 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আর রিয়াজউদ্দিন মল্লিক নিপু শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আহতরা জানান 8-10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপরে হামলা চালায়, এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। প্রথমে 2 জনকে সদর হাসপাতালে নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয় এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায় গতরাতে জুন্দাহ বাজারে কাকনের উপরে হামলা চালায় কয়েকজন, এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসার পর হামলাকারীরা পালিয়ে যায় এবং কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন, তবে জামায়াত শিবিরের নেতারা সব অভিযোগ অস্বীকার করেছেন। বরিশাল বিভাগের 21 আসনের 18টি বিএনপি জোট পেয়েছে। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াত ইসলামীর প্রাপ্তি মাত্র 2টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে 16টি পেয়েছে এককভাবে। জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা 18। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানের শীষকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে।